এমন হওয়া উচিত না যে দেখানোর জন্য একটা বিচার হলো। আমাদের দেশে শুধু যে আমরা বিচার করি, সাজা দিই, কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটে, নারীদের প্রতি যে একটি বিদ্বেষের ব্যাপারটা, এটা যে এত প্রচলিত এবং এত প্রকট, এটা উঠিয়ে ফেলার জন্য এটা শুধুমাত্র ঘটনা ঘটার পরে প্রতিবাদ করলে তো হবে না। এটার জন্য একদম প্রাথমিক পর্যায় থেকে আমাদের শিক্ষা এবং সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। সেরকম ব্যবস্থাগুলো আমাদের নেওয়া উচিত। একজন বিশিষ্ট ব্যক্তি বলেছেন যে ধর্ষণে আজ পর্যন্ত কারো মৃত্যুদণ্ড হয়েছে এরকম তিনি দেখেননি এই রায়টা হবার পরে। হ্যাঁ, এখন মৃত্যুদণ্ডের সাথে আসলে আইনের কার্যকারিতার লিঙ্কটা না করলে ভালো হয়। কারণ মৃত্যুদণ্ড না দিলেও, মৃত্যুদণ্ড না দেওয়ার অনেক কারণ থাকতে পারে। যেমন একটা ধর্ষণের ঘটনার যদি আসলে একজন ঘটিয়ে থাকেন যিনি শিশু, তার ক্ষেত্রে তো মৃত্যুদণ্ড দিতেই পারবেন না, এটা আমাদের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ। আবার ওই ব্যক্তি যদি মানসিকভাবে অসুস্থ হয়, সেখানে এটা অমানবিক হবে মৃত্যুদণ্ড দেওয়া। সো মৃত্যুদণ্ড দেওয়া অ্যাজ সাচ ওটা পরীক্ষা না যে আমাদের আইন ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা। এবং ওনার এই কথা থেকে আরেকটি কথা উঠে আসে যে আমরা আসলে কি হচ্ছে, ধর্ষণ বলেন বা অন্য ধরনের নারী শিশু নির্যাতনের ঘটনা যখন হচ্ছে, সেগুলো নিয়ে বিচারিক প্রক্রিয়া কি হচ্ছে, কোথায় সফলতা অর্জন করা হচ্ছে, সেটা আমরা অত বেশি দেখছি না। খালি যখন এই ধরনের ভয়াবহ ঘটনাগুলো ঘটে তখন আমরা সবাই মাঠে নেমে যাই, কিন্তু বাকি সময় ওরকম করে যেগুলো রুটিন ওয়ার্ক করা দরকার, ওই ভুক্তভোগীর পাশে দাঁড়ানো, তাকে সুরক্ষা দেওয়া, তদন্ত করা, বিভিন্ন ধরনের সাক্ষ্য ওখানে নিয়ে আসা, এখন তো অনেকভাবে করা যায়, ডিএনএ টেস্ট করা যায়, আপনার ফোরেনজিক ডিজিটাল তথ্যগুলো নিয়ে আসা যায়, এগুলো কতদূর করা হচ্ছে সেটা আমরা অত ক্লোজলি দেখছি না, সেটা করা খুবই প্রয়োজন। আপনি যেরকম করে বললেন তাতে কি এরকম করে আমি ধারণা করতে পারি যে বিচারটা আসলে অতি দ্রুত করা হয়েছে? আমি সেটার কথা যে বললেন, একটা সম্ভাবনা তো থাকেই। জি, আমি আসলে মামলার রায়টা না পড়ি এবং ওটাকে আরো বিশ্লেষণ না করে ওটা বলতে পারছি না, কিন্তু আমার যেহেতু আপিল হবে, আপিল যখন হয় তখন এই বিষয়গুলো বলার আশা করি সুযোগ থাকবে। ওখানে খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য যে সেখানে অভিযুক্ত ব্যক্তির পক্ষেও যাতে শক্তিশালীভাবে লিগ্যাল ডিফেন্সটা দেওয়া হয়। এটা এমন হওয়া উচিত না যে দেখানোর জন্য একটা বিচার হলো। আমি জানি না, আমি তো ধরেন এরকম রায় যেটা সংবাদপত্রে আসে, টিভিতে বলে সেটা দেখি, তারপরে যে বিস্তারিত লেখা হয় সেটা পড়বার সুযোগ আমাদের খুবই কম, আমি পড়িও না, বলতে পারেন খুব যে আগ্রহ আছে সেরকম। কিন্তু এখন একটা প্রশ্ন আমার মতো অনেকের মধ্যে হয়েছে, আপনি নিজে তো শুধু আইনজীবী যে তারা একজন সমাজকর্মী বটে, শুধু ব্লাস্ট বলে না, আমি দেখেছি এবং বাংলাদেশের মানুষ জানি যে বিশেষ বিশেষ সময় একটা অন্যায় যেটার সাথে আইনের প্রশ্ন জড়িত আছে বা নারীদের নির্যাতনের প্রশ্ন জড়িত আছে, আপনি এগিয়ে এসছেন। এইখানে আমি আপনাকে আর একটু ব্রডলি যদি একটা প্রশ্ন করি যে এই যে ফিচারটা এত শিশুদের ধর্ষণ এবং হত্যা এবং করছে, যে তারাও শিশু অথবা শিশু থেকে বেরিয়ে সাবালক যে হয়েছে তাও বলা যাচ্ছে না, রিজন কি? হ্যাঁ, রিজনটা বোঝা খুবই মুশকিল। অনেকের কাছে আমরা শুনছি যে সমাজের অবক্ষয়। আজকে আমরা একটা আলোচনায় ছিলাম যেখানে শিরিন হক, যিনি আগে নারী কমিশনের প্রধান ছিলেন, উনি একটা বক্তব্য দিচ্ছিলেন যে ওনার কাছে মনে হচ্ছে, এবং এটা অন্যান্য বেশ কয়েকটি দেশে হয়েছে, যে এখানে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, যাদের সাজাও হয়েছে, ধর্ষণের জন্য সাজা বা ধর্ষণের পরে হত্যাকাণ্ডের জন্য সাজা, তাদের সাথে আসলে এক ধরনের তাদের সাইকোলজিক্যাল প্রোফাইল তোলা দরকার, যে আসলে কি এক্স্যাক্টলি আপনার যে প্রশ্নটা, কেন এই ঘটনাগুলো ঘটছে। উনি এটাই বলছিলেন যে আমরা প্রত্যেক সময় আসলে যেটা করি, আমরা ভুক্তভোগীর দিকে যাই, তাকে কিভাবে, এটা তো স্বাভাবিক এবং করা উচিত, তার সহযোগিতা, তার সুরক্ষার ব্যবস্থা, কিন্তু যেই ঘটনাগুলো ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, তার এটার পেছনে কি ছিল, সেটা বোঝার অত বেশি চেষ্টা করি না। সাজাটা দিয়ে মোটামুটি সমাপ্ত হয় আমাদের পুরো প্রক্রিয়া। তো এটা খুবই দরকার, এবং বেশ কয়েকটি দেশে এরকম কাজ হয়েছে, এবং সেখানে আমরা দেখেছি যে ওগুলো বুঝার কারণে, ওই কারণগুলো বুঝার পরে সেখানে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন আমাদের দেশে শুধু যে আমরা বিচার করি, সাজা দিই, কিন্তু কেন এই ঘটনাগুলো ঘটে, নারীদের প্রতি যে একটি বিদ্বেষের ব্যাপারটা, এটা যে এত প্রচলিত এবং এত প্রকট, এটা উঠিয়ে ফেলার জন্য এটা শুধুমাত্র ঘটনা ঘটার পরে প্রতিবাদ করলে তো হবে না। এটার জন্য একদম প্রাথমিক পর্যায় থেকে আমাদের শিক্ষা এবং সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। সেরকম ব্যবস্থাগুলো আমাদের নেওয়া উচিত।